হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। বাংলা সংবাদে প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে উচ্চারণ। আর এই উচ্চারণের টপিকসটা বাংলাদেশের নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে বিসিএস এবং বাংলাদেশ সরকারি জব সহ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বিগত বছরে প্রশ্ন আসতে দেখা গেছে। তবে উচ্চারণ নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে কম্পালসারি পার্ট হিসাবে যুক্ত করা হয়েছে বাংলাদেশ পাঠ্যপুস্তক্রম এর সিলেবাসের অন্তর্ভুক্ত করে। তাই আমরা আজকে উচ্চারণ শিখব। তো উচ্চারণ শিখতে গিয়ে আমাদের প্রথমেই উচ্চারণের কিছু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে, বেসিক কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। যেটা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উচ্চারণ শব্দটা উৎপত্তিগত দিক থেকে কিভাবে। প্রথমেই বলে রাখি, উচ্চারণ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। যেহেতু এইগুলো ধ্বনি এবং বর্ণের উচ্চারণ এবং রূপভেদের পার্থক্য দেখা দেয়, তাই উচ্চারণ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। উচ্চারণ শব্দটি উৎ যোগ চারি যোগ অন শব্দ থেকে হয়েছে। উচ্চারণ শব্দটি এসেছে বাংলায় তৎসম শব্দ থেকে, আর উচ্চারণ শব্দটি সাধিত হয়েছে প্রত্যয়ের নিয়ম অনুসরণ করে। এটা কি প্রত্যয় সাধিত শব্দ? মনের ভাব প্রকাশ করার প্রক্রিয়াকে বলা হয় ভাষা। আর এই মনের ভাব প্রকাশ ভাষার যেভাবে প্রকাশ করি ধ্বনিগুলো উচ্চারণ করে, তাই এই ধ্বনির উচ্চারণটাকেই আমরা আজকে শিখবো। সর্বপ্রথমে আমরা উচ্চারণের প্রথম বেসিক কিছু নিয়ম শিখবো। তার মধ্যে প্রথম যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে উচ্চারণের হসন্ত কোথায় হয়। মনে রাখবেন, যেই বর্ণে বাধাপ্রাপ্ত হয় সেই বর্ণে হসন্ত হয়। উচ্চারণ করতে গিয়ে যেই বর্ণে আমাদের ধাক্কা লাগবে উচ্চারণে, সেই বর্ণের নিচেই হসন্ত দিতে হয়। এছাড়াও আমাদের আর যে বিষয়টা গুরুত্ব মানে আরেকটু যেটা, সেটা হচ্ছে যেই বর্ণে উচ্চারণ করতে গিয়ে যেই বর্ণে কার নাই, যেই বর্ণে স্বর নাই, সেই বর্ণেই হসন্ত হয়। যেমন দেখেন, আমাদের এখানে দুইটা উদাহরণ দিয়েছি। একটা ধান, এই ধান শব্দের শেষে গিয়ে দেখেন দন্তান্বয়ে গিয়ে ধাক্কা খাচ্ছে। এই দন্তান্বয়ে ধাক্কা খাওয়ার কারণে এখানে দন্তন্বয়ের নিচে হসন্ত হয়েছে। তারপরে দেখেন বালতি, এই শব্দটাতে এই লয়ের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে। দেখেন উচ্চারণ করেন বালতি। তো এর কারণে এই লয়ের নিচে ধাক্কা খাওয়ার কারণে আমরা লয় বর্ণের নিচে উচ্চারণ লেখার সময় হসন্ত দিয়েছি। দ্বিতীয় যে রুলসটা সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন যদি বানানের প্রথমে থাকে, শব্দের প্রথমে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, উচ্চারণ লেখার সময় সেই যুক্ত ব্যঞ্জন ভাঙতে হয় না। কিন্তু মনে রাখবেন, যুক্ত ব্যঞ্জন যদি শব্দের মাঝে এবং শেষে থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হয়। যেমন দেখেন, আমাদের প্রথম উদাহরণটা রয়েছে কি ক্লান্ত। ক্লান্ত শব্দের প্রথমে রয়েছে কয়লয়ে আকার। তো কয়লয়ে আকার থাকার কারণে এখানে আমরা রুলসই দেখছি যে প্রথম বর্ণে যুক্ত ব্যঞ্জন থাকলে সেই যুক্ত ব্যঞ্জন কি করতে হয় না, ভাঙতে হয় না। তার কারণে আমরা ক্লান্ত লেখার সময় কয়ে লয়ে যুক্ত ব্যঞ্জনকে যুক্তই রেখেছি। কিন্তু দেখেন শব্দের শেষে দন্ত নয়ে তয়ে আছে। এর কারণেই আমরা বললাম যে শব্দের মাঝে এবং শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে সেটা ভেঙে লিখতে হয়। তাই এখানে দন্তান্বয়ের নিচে একটা হস হবে, এই হস দিয়ে ভেঙে লিখেছি। আর তয়ে ওকার কেন হয়েছে আমরা পরবর্তী রুলস গুলো যখন দেখবো তখন বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাব। তারপরে দেখেন ম্লান, একটা শব্দ ম্লান। এই ম্লানের প্রথম বর্ণে যুক্ত অবস্থায় আছে ময়লয়ে আকার, তারপরে রয়েছে দন্ত ন। তো এখানে শব্দের প্রথম বর্ণে যুক্ত ব্যঞ্জন থাকার কারণে সেই যুক্ত ব্যঞ্জন ভাঙা হয়নি উচ্চারণে। তো আমরা যুক্ত ব্যঞ্জন উচ্চারণ শিখতে গিয়ে প্রথমে যে বেসিক যে রুলসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা খুবই কাজে দিবে সেটা হচ্ছে আদ্য অ বর্ণের উচ্চারণটা আমরা শিখবো। যদিও এটা আমরা আবার পরে শিখবো, তারপরেও একটু দেখেন আদ্য অ বর্ণ। আদ্য শব্দের অর্থ হচ্ছে প্রথমে। আদ্য শব্দের অর্থ কি? প্রথমে। এই যে আমাদের এখানে আদ্য অ ব্যঞ্জনটি রয়েছে, এই আদ্য অ এর পরে যদি রস্বই দীর্ঘ ই রস্যু দীর্ঘ রি রিকার রিকার রফালা জফালা খিও থাকে, তাহলে সেই আদ্য অ এর উচ্চারণ ভাই ও এর মতো হয়। আদ্য অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। তো আরেকবার বলি, দেখেন আদ্য অ শব্দের প্রথমে যদি অ থাকে, সেই অ এর পরে যদি রস্বই দীর্ঘ ই রস্যু রিকার বা রেফ রফালা জফালা খিউ এবং জয়ও থাকে, তাহলে সেই আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন দেখেন, একটি শব্দ আপনাদের এখানে লিখি। শব্দটা হচ্ছে ওভি। একটা শব্দ লিখলাম কি? ওভি। এই অভি শব্দের প্রথমে দেখেন আদ্য অ আছে। শব্দের প্রথমে কি রয়েছে? শব্দের প্রথমে অ রয়েছে এবং তারপরে রস্বই দীর্ঘ ই রস্যু দীর্ঘ রি রফালা জফালা খিউ জয়ীয়র কোনো বর্ণ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অ এর পরেই কি রয়েছে? ভ, এবং তারপরে কি রয়েছে?
রস্বইকার রয়েছে, তার মানে রস্বই রয়েছে। তাই এই অ এর উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তাই এর উচ্চারণটা হবে কি? ও ভয়রস্বই ভি, ওভি। তেমনি ভাবে আমরা লিখতে পারি হচ্ছে কি যে অভিযান, অভিযান। এই অভিযান শব্দটাতেও দেখেন আদ্য অ এর পরে কি রয়েছে? আদ্য অ এর পরে রয়েছে রস্বই, তার কারণে এখানেও অ এর উচ্চারণ কিসের মতো হবে? অ এর উচ্চারণ ও এর মতো হবে। এখন আমাদের এখানে কেন আমাদের কেন বর্গীয় মানে অন্ত্যেষ্টিয় জ বর্গীয় জ হয়েছে এটা আমরা একটু পরেই দেখবো। তেমনি ভাবে আমাদের এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এই রুলসটা আমাদের বারবার এই ক্ষেত্রে কাজে দিবে। তো পরবর্তীতে আমরা যে রুলস গুলো দেখবো এটা হচ্ছে কি যে উচ্চারণে বর্ণের রূপান্তর। বর্ণের রূপান্তর বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বানানে কোন বর্ণ থাকলে উচ্চারণের ক্ষেত্রে কোন বর্ণ হবে। তো সেটাই আমরা এক পলকে আমরা খুব দ্রুত বর্ণের উচ্চারণগুলো দেখে নিব। বর্ণের উচ্চারণগুলো দেখতে গিয়ে দেখেন আমাদের প্রথমেই রয়েছে বানানে যদি রস্বই বা দীর্ঘই থাকে সেটা কার হতে পারে? পূর্ণ বর্ণ হতে পারে। বানানে যদি রস্বই বা দীর্ঘই থাকে উচ্চারণে গিয়ে শুধু রস্বই হবে। উদাহরণে দেখেন নারী আর নদী। নারী হচ্ছে কি যে দীর্ঘই দিয়েছিল কিন্তু উচ্চারণে গিয়ে কি হয়ে গেছে? রস্বই। আর নদী কি দিয়েছিল? দীর্ঘই দিয়েছিল, উচ্চারণে কি হয়ে গেছে? রস্বই হয়ে গেছে। এখন কোশ্চেন হতে পারে এখানে ঔকার কিভাবে হলো? ঔকার হওয়ার কারণটা আমরা আগের স্লাইডেই শিখেছি। আগের স্লাইডেই শিখলাম যে আদ্য অ এর পরে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এ, রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি রেফ রফালা জফালা হিও এবং জয়ীয় থাকলে সেই অয়ের উচ্চারণ এর মতো হয়। তো নয়ের সাথে কোনো কার নাই এখানে, তাহলে কি রয়েছে? একটি অ রয়েছে। আর এই অ থাকার কারণেই সেই অয়ের পরে রস্বই দীর্ঘই দীর্ঘই রয়েছে, তার কারণেই এখানে নয়ের অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে গেছে। পরবর্তীতে দেখেন রস্যু বা দীর্ঘ বানানে যেটাই থাকুক না কেন ভাই উচ্চারণে আপনাকে রস্যুকার দিতে হবে। যেমন উর্মি বানান, উর্মি মানে সাগরের ঢেউ। দেখেন এই উর্মি বানান দীর্ঘ উকার, উর্মি বানান কি দিয়ে? দীর্ঘ দিয়ে। কিন্তু দেখেন উচ্চারণে কি দীর্ঘ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? রস্যু হয়ে গেছে। উষা বানানটা দেখেন একটু, উষা বানানটাও কি দিয়ে? দীর্ঘ দিয়ে পরিবর্তন হয়ে রস্যু হয়ে গেছে। এখানে মূর্ধন্যস্ব তালেবস্য কেন হয়েছে এটা আমরা একটু পরেই দেখবো। তারপরে দেখেন বধূ বানান, যারা মেয়েরা আছেন তারা হবেন আর যারা ছেলেরা আছেন তারা পাবেন। তো দেখেন এখানে এই বধূ শব্দের বানানে বয়ের সাথে কোনো কার নাই, তার মানে কি রয়েছে? অ রয়েছে এবং তারপরে রস্যু দীর্ঘ দীর্ঘ রয়েছে, তার কারণে সেই অ এর উচ্চারণটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। আর দীর্ঘটা পরিবর্তন হয়ে রস্যু হয়ে গেছে। যদি শব্দের বানানে রি থাকে তখন সেটার উচ্চারণে কি র এর রস্যিকারে রি হয়। যেমন ঋণ হয়ে গেছে ডিটারজেন্ট ঋণ উচ্চারণে গিয়ে। তো দেখেন এবং দন্তান্বয়ে গিয়ে ধাক্কা খাওয়ার কারণে হসন্ত হচ্ছে। রিজু বানান দেখেন রয় রস্যি জয় রস্যু হয়ে গেছে। তার পরবর্তীতে যদি বানানে যদি রিকার থাকে উচ্চারণে ভাই কোনো পরিবর্তন হয় না, রিকারই হয়। কৃষি থেকে কৃষি, কৃতদাস থেকে কৃতদাস। তো এখন তার পরবর্তীতে ওই তয়ৌকার দ তালেবস্য এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো পরবর্তীতে দেখেন বানানে যদি এ বা ওই বা ওইকার থাকে, বানানে যদি ওই বা ওইকার থাকে উচ্চারণে গিয়ে ভাই অ রস্বই হয় এবং কার থাকলে সেটা ও রস্বই হয়। যেমন দেখেন ঐরাবত শব্দটা দেখেন, ঐরাবত শব্দের প্রথমেই রয়েছে কি? ওই। তো এখানে এই ও এর কারণে কি হয়ে গেছে? অ রস্বই, তারপরে রাবত বানানে। তারপরে দেখেন বৈঠা, বৈঠা এই যে দেখেন এখানে কি রয়েছে? ও ঐকার রয়েছে, ঐকার থাকার কারণে এখানে বয়ের সাথে ও এবং রস্বই হয়ে এসে, তার কারণে উচ্চারণ বয়কার রস্বই ছয়াকার বৈঠা। তারপরে দেখেন বানানে যদি ঔকার বা ও থাকে তাহলে সেটার উচ্চারণে কি হবে? অ রস্য এবং ঔ রস্য। যেমন দেখেন ঔষধ বানানে ঔকার রয়েছে, তার কারণে এখানে উচ্চারণে গিয়ে কি হয়েছে? ও রস্যু হয়ে গেছে। তারপরে দেখেন নৌকা বানানে, নৌকা বানানে দন্তান্বয়ে ঔকার এবং রস্যু তারপরে কয়াকার হয়ে গেছে। তাই আমরা দেখলাম বর্ণের উচ্চারণগুলো। এছাড়াও আমাদের আরো কিছু বর্ণের উচ্চারণ, যেমন ব্যঞ্জন বর্ণে কোন বর্ণের পরিবর্তে উচ্চারণে কোন বর্ণ হয় এগুলো একটু দেখবো। যদি বানানে যদি অনুস্বর থাকে উচ্চারণে উ হয়, বানানে অনুস্বর থাকলে উচ্চারণে উ হয়। যেমন দেখেন বাংলা, বাংলা বানানে অনুস্বর আছে এবং উচ্চারণে গিয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। রং বানানে অনুস্বর আছে, উচ্চারণে গিয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। তারপরে দেখেন যদি বিসর্গ থাকে, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। যদি বাংলা বানানে যদি কি থাকে? বিসর্গ থাকে। এই যে এই বর্ণটা যদি বিসর্গ যদি বাংলা বানানে থাকে তো এখানে বিসর্গ বাংলা বানানের কয়টা জায়গায় বসতে পারে? বিসর্গ বাংলা বানানের দুইটা জায়গায় বসতে পারে। দুইটা জায়গায় কিভাবে বসতে পারে? বাংলা বানানের দুইটা জায়গায়
এই বিসর্গ বসে এখানে দুইটা জায়গা বলতে একটা শব্দের মাঝে বসে এবং শব্দের শেষে বসে। বিসর্গ কখনো বানানে শব্দের প্রথমে বসতে পারে না। তো এখানে যখন শব্দের মাঝে বসে তখন সেটার উচ্চারণ একরকম হবে, আর শব্দের শেষে বসলে সেটার উচ্চারণ আরেক রকম হবে। শব্দের মাঝে বসলে উচ্চারণ এক এবং শব্দের শেষে বসলে উচ্চারণ এক। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে শব্দের যদি শেষে বসে, বিসর্গ যদি শব্দের শেষে বসে তখন এই বিসর্গের উচ্চারণ হবে কিসের মতো? হয়ের মতো। বিসর্গের উচ্চারণ হবে হয়ের মতো। আর শব্দের যদি মাঝে বসে, বিসর্গ যদি শব্দের মাঝে বসে তাহলে তার উচ্চারণ হবে, তার উচ্চারণের ক্ষেত্রে গিয়ে পরের বর্ণ দ্বিত্ব করে। কি করে? পরের বর্ণ পরের বর্ণ দ্বিত্ব করে, পরের বর্ণ দ্বিত্ব করে। যেমন দেখেন এই যে আমরা এখানে অনেক সময় এইভাবে লিখি না, বা এইভাবে তো লিখি, তো এখানে এই যেহেতু ওই শব্দের প্রথমে বসেছে, শব্দের কোথায় বসেছে, সরি, শব্দের শেষে বসেছে বিসর্গ। বিসর্গ এখানে শব্দের শেষে বসার কারণে এই বিসর্গর উচ্চারণ হবে কিসের মতো? হয়ের মতো। তাই এটার উচ্চারণ হবে হয়ে হস, বয়াকার হয়ে হস। বাহ। তারপরে দেখেন যেমন আমরা আরো শব্দ লিখি না, যেমন দেখেন দুঃখ একটা শব্দ আছে, দুঃখ। এই দুঃখের বিসর্গ কোথায় বসেছে? দুঃখ শব্দের বিসর্গ বসেছে শব্দের মাঝে, শব্দের মাঝে। তো এখানে আমাদের উদাহরণেই দেওয়া আছে, দেখেন যে এই যে শব্দের মাঝে বিসর্গ বসলে শব্দের শেষে যদি বিসর্গ বসে তাহলে তার উচ্চারণ হয় হয়ের মতো, আর শব্দের মাঝে বিসর্গ বসলে পরের বর্ণ দ্বিত্ব করে। পরের বর্ণ কি করে? দ্বিত্ব করে। যেমন বাহ এর উচ্চারণটা দেখলাম, এখন দেখেন পূর্ণ পূর্ণ বর্ণের উচ্চারণ, সব বানানের উচ্চারণটা দেখেন, পয়সু দন্ত নয় উকার, তারপরে বিসর্গর পরে রয়েছে কি? প। তো এখানে দেখেন প্রথম প, এর কারণে পটা কয়বার হয়ে গেছে? দুইবার হয়ে গেছে, যেহেতু পরের বর্ণ বিসর্গ দ্বিত্ব করে, এর কারণে পুন ও নং উচ্চারণ। তো তারপরে দেখেন বানানে যদি থাকে খণ্ডক্ত, যেটাকে অনেকে বলে অর্ধেক ত, তো বানানে যদি খণ্ডক্ত থাকে তাহলে উচ্চারণে কি হয়? ত হয়। তৎকালীন বানানে দেখেন খণ্ডক্ত উচ্চারণে ত, বানানে তৎসম উচ্চারণে কি? সম্পূর্ণ ত। তো আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বানানে দন্তন্য মূর্ধন্য যেটাই থাকুক না কেন উচ্চারণে ভাই আমাদের দন্তন্য লিখতে হবে। যেমন মন বানানে ম দন্তান্ন মন, আর তরুণ বা অরুণ বানানে অ রয়রস্যু মূর্ধান্য অরুণ। তারপরে দেখেন আমাদের আরো কিছু বর্ণ রয়েছে যেগুলো, যে বর্ণগুলোর রূপান্তর বর্ণ হতে মানে বানান থেকে উচ্চারণে রূপান্তর হয়। যেমন দেখেন মূল বর্ণে যদি জ, বর্গীয় জ বা অন্তস্থ জ, মূল বর্ণ বর্গীয় জ বা অন্তস্থ জ, বা বানানে যদি বর্গীয় জ অন্তস্থ জ থাকে উচ্চারণে শুধু বর্গীয় জ হয়। যেমন হজরত বানানে দেখেন অন্তস্থীয় জ আছে কিন্তু উচ্চারণে বর্গীয় জ হয়ে গেছে। যদি বানানে দেখেন অন্তস্থীয় জ আছে কিন্তু উচ্চারণে গিয়ে বর্গীয় জ হয়ে গেছে। পরবর্তীতে দেখেন তালেব্য স, মূর্ধন্য স এবং দন্ত স যেটাই থাকুক না কেন বানানে, বানানে তালেব্য স, মূর্ধন্য স, দন্ত স যেটাই থাকুক না কেন উচ্চারণে গিয়ে সেখানে তালেব্য সই হবে, কোন স হবে? তালেব্য স হবে। যেমন দেখেন সময় তালেব্য স, দন্ত স পরিবর্তন হয়ে তালেব্য স হয়ে গেছে। ভাষা মূর্ধন্য স পরিবর্তন হয়ে তালেব্য স হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লক্ষ্য করেন একটু, এই যে তালেব্য স, মূর্ধন্য স, দন্ত স, এর পরে যদি রিকার বা যদি কি থাকে? রফালা থাকে। তালেব্য স, মূর্ধন্য স, দন্ত স এর সাথে যদি রিকার বা রফালা থাকে তখন সেটা দন্তাস্বয়ে রিকার বা দন্তাস্বয়ে রফালা হয়। যেমন দেখেন শ্রাবণ বানানে এখানে তালেব্য স্বয়ে রফালা আছে কিন্তু উচ্চারণে গিয়ে দন্তস্বয়ে রফালা। সৃষ্টি বানানে দন্তস্বয়ে রিকার আছে, তাই উচ্চারণে গিয়েও তালেব্য স না হয়ে দন্তস্বয়ে রিকার হয়েছে। পরবর্তীতে দেখেন বানানের মাঝে যদি রেফ থাকে, বানানের মাঝে যদি কি থাকে? রেফ থাকে, তাহলে উচ্চারণে র হয়, উচ্চারণে র হয়। চর্যাপদ বানানে বর্গীয় অন্তস্থীয় জয়ের ওপরে রেফ রয়েছে, আর তার কারণেই দেখেন এই যে জয়ের উপরে যে রেপ রয়েছে এই রেপের উচ্চারণ আগে হয় আর বর্ণের উচ্চারণ পরে হয়, আর কারের উচ্চারণ পরে হয়, বর্ণের উচ্চারণ আগে হয়। যেমন দেখেন এখানে এই রেপটা পূর্ণ বর্ণ র হয়ে গেছে, তারপরে জ বর্গীয় জয়ে পরিণত হয়েছে ও, আর দয়ে ধাক্কা খাওয়ার কারণে দয়ে হসন্ত হয়েছে। পরবর্তী দেখেন ক্ষীয় বর্ণের উচ্চারণ, এই বর্ণের উচ্চারণটাও গুরুত্বপূর্ণ, একটু দেখেন। ক্ষীয় বাংলা বর্ণমালার উচ্চারণের ক্ষেত্রে বাংলা বানানের তিনটা জায়গায় বসতে পারে। ক্ষীয় বাংলা মানে বানানের কয়টা জায়গায় বসতে পারে?
তিনটি জায়গায় ক্ষীয় বসতে পারে। তিনটি জায়গায় কোন কোন জায়গায় বসতে পারে? শব্দের প্রথমেও ক্ষীয় বসতে পারে, আবার শব্দের মাঝেও বসতে পারে, শব্দের শেষেও বসতে পারে। তো শব্দের প্রথমে বসলে তার উচ্চারণ একরকম, আবার মাঝে বসলে উচ্চারণ আরেক রকম। শব্দের যদি ক্ষীয় শব্দের যদি প্রথমে থাকে, আমরা দেখবো ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো। তার উচ্চারণ হয় কিসের মতো? ক্ষয়ের মতো। আর ক্ষীয় যদি মাঝে, শব্দের মাঝে বা শেষে থাকে, মাঝে বা শেষে থাকে, তাহলে তার উচ্চারণ হয় ওই কয়ে হস ক্ষয়ের মতো, কয়ে হস ক্ষয়ের মতো। তো যেমন দেখেন, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা শব্দ লিখলাম প্রথমে ক্ষতি, শব্দ লিখলাম কি? ক্ষতি। এই ক্ষতি শব্দের ক্ষীয় কোথায় রয়েছে? ক্ষীয় নিশ্চয়ই প্রথম বর্ণে রয়েছে। আমরা শিখে ফেলেছি অলরেডি। ক্ষীয় যদি শব্দের প্রথম বর্ণে থাকে তাহলে তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো, তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো। যেমন দেখেন এখানে খ রয় তয় রস্যি ক্ষতি, ক্ষতি শব্দের উচ্চারণটা, ঠিক আছে। তারপরে আমরা যদি হচ্ছে কি যে শব্দের মাঝখানে যদি দেখি এবং শেষে যদি দেখি তাহলে আমাদের এখানে কিছু উদাহরণ রয়েছে। সেটা হচ্ছে অক্ষ। অক্ষ শব্দের বানানটা দেখেন অ, তারপরে ক্ষীয়। এটা ক্ষীয় কোথায় রয়েছে? শব্দের শেষে রয়েছে। তার কারণে এখানে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে, কারণ আদ্য অ এর পরে রস্বই দীর্ঘ ই, রস্যু দীর্ঘ রি, রেফ জফলা রফলা, ক্ষীয় জয়ীয় থাকলে সেই অ এর উচ্চারণ অ এর মতো ও এর মতো হয়। তাই এখানে ক্ষীয় আছে, তার কারণে সেখানে অ এর উচ্চারণ ও এর মতো। আর যেহেতু এটা শব্দের শেষে রয়েছে তাই ক এবং ক্ষয়ের মতো হয়েছে উচ্চারণ। তারপরে দেখেন দক্ষ, দ তারপরে হচ্ছে কি যে ক, ক্ষয় উকারে খ, দক্ষ। তেমনি ভাবে আমরা আরো লিখতে পারি কক্ষ। কক্ষ বর্ণের কক্ষ বানানটার উচ্চারণটাও ঠিক এমনই হবে। কয়ের সাথে যেহেতু কোনো কার নাই, তার মানে অ রয়েছে, তার কারণে সেই অ এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে কোক, ক্ষয় উকারে খো, কক্ষ। আমাদের কেন শেষ বর্ণে ওকার হচ্ছে এগুলো আমরা শিখবো বা উচ্চারণের আরো পরবর্তী পর্যায়ে। তবে মনে রাখতে হবে শেষ বর্ণে যদি অ এর উচ্চারণ হয় তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। তো তারপরে আমাদের যে বিষয়, আরো যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেখেন এই যে এগুলো আরো গুরুত্বপূর্ণ। যদি বানানে যদি ধয়ে জফলা থাকে, বানানে শব্দের বানানে যদি ধয়ে জফলা থাকে তাহলে সেই ধয়ে জফলার উচ্চারণ হয় দয়ে হস ধয়ের মতো, দয়ে হস ধয়ের মতো। যেমন দেখেন মধ্যাহ্ন বানানটাতে দেখেন ধয়ে জফলা রয়েছে, এবং এই ধয়ে জফলার উচ্চারণটা কেমন হচ্ছে? দ, ধ, তারপরে দন্তান্নয়ে ম এবং হয় ঔকার। আমরা এটার মধ্যে একটু ঝামেলাটা আছে, আরো কিছু যুক্ত ব্যঞ্জনের বিষয় আছে, আমরা এটা একটু দেখবো। তার পরবর্তীতে দেখেন এই হয় বয় এবং হয় ব, এই হয় বয়ের উচ্চারণ দুই জায়গায় দুই ধরনের হয়ে থাকে। আমরা এই বর্ণের উচ্চারণটা একটু দেখবো, এবং এই বর্ণটা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই শব্দের উচ্চারণ বা এই উচ্চারণের নিয়ম থেকে বহুবার প্রশ্ন এসেছে। তো আমরা একটু দেখি একটা শব্দের কয় জায়গায় বসতে পারে? একটা শব্দের দুই জায়গায় বসতে পারে, হয়ব এমন ভাবেও থাকতে পারে, আবার এমন ভাবেও থাকতে পারে হয়ব। যেমন দেখেন এখানে এখানকার বিষয়টা একটু লক্ষ্য করেন। এই হয়ব শব্দের কয় জায়গায় বসতে পারে? হয়ব শব্দের দুই জায়গাতেই বসতে পারে। তো এখন দেখেন এই হয়ব হয়ব শব্দের দুই জায়গাতে বসতে পারে, এবং শব্দের উচ্চারণের ক্ষেত্রে এর ভিন্নতা হয় বিভিন্ন দিক থেকে, স্বরবর্ণের ভিত্তিতে এর উচ্চারণ ভিন্নতা হয়। কারণ এই হয়বয়ের আগের বর্ণ, আমরা হয় বয়ে যখন উচ্চারণ করব তখন হয় বয়ের আগের বর্ণটার উপরে ফোকাস দিব। যদি হয়ব শব্দের হয় বয়ে যুক্ত বর্ণটার আগে যদি অ বা আ থাকে, কি থাকে? অ বা আ থাকে, তাহলে সেটার উচ্চারণ হবে একরকম। আর অ বা আ নে থেকে যদি অন্য স্বর থাকে, কি বলছি? অন্য স্বর থাকে। অন্য স্বর বলতে রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ ও অন্য স্বর। তো হয় বয়ের আগে যদি হয় বয়ে যুক্ত ব্যঞ্জনটির আগে যদি অ বা আ থাকে তাহলে তার উচ্চারণ এক, আর অ বা আ ছাড়া যদি অন্য স্বর থাকে তখন তার উচ্চারণ অন্য হয়। যেমন আমরা এখানে দেখব হয় বয়ে যুক্ত ব্যঞ্জনের আগে যদি অ বা আ থাকে তাহলে তার উচ্চারণ কি, আর অ বা আ না থাকলে তখন তার উচ্চারণটা কি হয়? হয় বয়ে যুক্ত ব্যঞ্জনের আগে আগে যদি অ বা আ থাকে, অ বা আ থাকে, হয় বয়ে যুক্ত ব্যঞ্জনের যদি ব্যঞ্জন উচ্চারণের সময় যদি অ বা আ থাকে তখন তাহলে তার উচ্চারণ কি হয়? আর অ বা আ না থাকলে তখন কি হয়? যদি অ বা আ থাকে তখন তার উচ্চারণ হয় ও আর ভয়ের মতো, আর অ বা আ না ছাড়া যদি অন্য স্বর থাকে তখন তার উচ্চারণ হয় রস্যু এবং ভয়ের মতো, রস্যু এবং ভয়ের মতো।
সবচেয়ে বেশিবার এখান থেকে যে উদাহরণের প্রশ্নটা পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসেছে, সেটা একটু দেখেন। সেটা হচ্ছে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গল্প যার নাম আহ্বান। কি? আহ আহ্বান। তো এই বর্ণের উচ্চারণটা কি হবে? এই বর্ণের উচ্চারণটার নিয়ম আমরা অলরেডি শিখে ফেলেছি। আগে দেখবো হয় এবং বয়ের উচ্চার, হয় বয়ের উচ্চার বর্ণটার আগে কি রয়েছে। এখানে হয় এবং ব যুক্ত ব্যঞ্জনের আগে কি রয়েছে? অ বা আ রয়েছে। কি রয়েছে? অ বা আ এর এখানে আ রয়েছে। এই আ থাকার কারণে এখানে আহ্বান বর্ণের উচ্চার, আহ্বানের হয় বয়ের উচ্চারণ হবে ও ভয়ের মতো, ও এবং ভয়ের মতো। আর তার কারণে এই বর্ণটার উচ্চারণ হবে আ, আও ভান, আহো ভান। ঠিক আছে। তেমনি তারপরে দেখেন হচ্ছে কি যে যদি আমরা লিখি জিহ্বা, এখানে দেখেন জিহ্বা বর্ণের বানানের উচ্চারণটা দেখেন। জিহ্বা বানানের উচ্চারণে এখানে রয়েছে হয় বয় রয়েছে। হয় বয়ের আগে কোন ধ্বনিটা রয়েছে? হয় বয়ের আগে কোন ধ্বনিটা রয়েছে? অ ধ্বনি রয়েছে, না অ বা আ রয়েছে, না অন্য স্বর রয়েছে? এখানে দেখেন অ বা আ থেকে কি রয়েছে? বর্গীয় জয়ের পরে রয়েছে ই ধ্বনিটা রয়েছে। এই ই ধ্বনিটা থাকার কারণে এখানে এই এর উচ্চারণটা কিসের মতো হবে? আমাদের 2 নম্বর রুলস অনুযায়ী হবে। তাই এটার উচ্চারণ কি হবে? জয়রস্যি রস্যু জিউ ভয় আকারে ভা, জিউ ভা। কনসেপ্ট ক্লিয়ার? তো এখন দেখেন আমাদের হচ্ছে কি যে এখানে আরো কিছু রুলস রয়েছে, যেমন গহ্বর। দেখেন গহ্বর হয় বয়ে যুক্ত ব্যঞ্জনের আগে কি রয়েছে? গ রয়েছে। গ এর উচ্চারণ অ এর মতো। তো তার কারণে এখানে ও এবং ভ হয়েছে। আহ্বান তো বললামই বিহব্বল, রস্যই থাকার কারণে ও এবং ভয়ের মতো হয়েছে। তারপরে দেখেন শব্দের শেষে যদি হয়ে জফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় জয়ে হস ঝয়ের মতো, জয়ে হস ঝয়ের মতো। যেমন দেখেন সহ্য, ঐতিহ্য। সহ্য বানানে হয় হয় জফলা শেষে থাকার কারণে জয়ে হস ঝয়ে উকার হয়েছে। ঐতিহ্য বানানেও কি হয়েছে? বর্গীয় জ এবং ঝ হয়েছে। তারপরে দেখেন শব্দের প্রথমে যদি জয়ও থাকে তাহলে তার উচ্চারণ হয় গয়ে জফলা, তার উচ্চারণ হয় গয়ে জফলা চন্দ্রবিন্দু। শব্দের উচ্চারণ বানানে যদি জয়ও থাকে তাহলে তার উচ্চারণ কি হয়? গয়ে জফলা চন্দ্রবিন্দু। যেমন দেখেন জ্ঞান, যেটা আমাদের খুবই কম। যেমন দেখেন এই যে জ্ঞানের উচ্চারণ শব্দের প্রথমে জয়ও রয়েছে, তার কারণে সেটা কি হয়ে গেছে? গয়ে জফলা চন্দ্রবিন্দু হয়েছে। এবং আকার আকার দন্তান্ন, দন্তান্ন জ্ঞান। তো এখানে তারপরে দেখেন শব্দের মধ্যে এবং শেষে যদি জয়ও থাকে তখন তার উচ্চারণ কি হয়? গয়ে হস গ চন্দ্রবিন্দু, গয়ে হস গয়ে চন্দ্রবিন্দু হয়। যেমন দেখেন বিজ্ঞান, বিজ্ঞপ্তি বানানে। বিজ্ঞান বানানটা একটু ব্যতিক্রম আছে এবং বাংলা একাডেমি অভিধানে বানানটা 2 ধরনেরই দেওয়া আছে। এক জায়গায় এ এর উচ্চারণ এ এর মতো করা হয়েছে জফলার উচ্চারণটা, আর আরেক জায়গায় এ না রেখে আই রাখা হয়েছে। তারপরে দেখেন বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি বানানেও দেখেন গয়ে হস গয়ে চন্দ্রবিন্দু ঔকার গয়ে তয়ে রস্যি। এছাড়াও আমাদের হচ্ছে কি যে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা মানে যুক্ত ব্যঞ্জন আমরা একটু শিখবো। যুক্ত ব্যঞ্জন গুলো আমরা একটু দেখি। যুক্ত ব্যঞ্জনে আমরা এই যে এই যুক্ত ব্যঞ্জন গুলো বানানের ক্ষেত্রে আমরা মানে অনেকবার দেখেছি যে এমন থাকে, তারপরে আবার এমন থাকে, তারপরে এমন থাকে, তারপরে এমন। এই যুক্ত ব্যঞ্জন গুলো থেকে আমাদের উচ্চারণে বারংবার প্রশ্ন হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন গুলো থেকে আমাদের উচ্চারণে বারবার প্রশ্ন হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন গুলো যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি পাই একটু লক্ষ্য করেন। এখানে এই হয়ের সাথে কি কোন ন রয়েছে? এখানে সবগুলোর ক্ষেত্রেই তো প্রথমে হ রয়েছে, কিন্তু পরের বর্ণগুলো কি? আমরা নিঃসন্দেহে নিচের বর্ণটা একদমই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এখানে হয়ের সাথে কি রয়েছে? ল রয়েছে। আর এই আগেরটাও আমরা হয়তো অনেকেই জানি, হয়ের সাথে কি রয়েছে? ম রয়েছে। ঠিক আছে। কিন্তু এই দুইটা জায়গাতেই আমাদের ঝামেলাটা হয়, যে এই দুইটা জায়গাতে কোন কোথায় কোন ন বসেছে। একটা জিনিস এখানে মনে রাখবেন একটু, আপনাদের এখানে আমি শিখাই। ন দুইটা, বাংলা বর্ণমালায় ন কয়টা? দুইটা, একটা দন্তন্য আর একটা মূর্ধন্য। এখন দেখেন দন্তন্য দেখতে সুন্দর, আর মূর্ধন্যটা দেখতে দেখেন উল্টা। টিকটক যে আইকনটা রয়েছে না, এই টিকটক আইকনটার উল্টা নটা কেমন? এই মূর্ধন্যটার টিকটক আইকনটার উল্টা। তো এখন একটা বিষয় আপনারাই বুঝেন, যারা টিকটক করে তারা বেশি ভালো, না যারা টিকটক করে না তারা ভালো? মানে টিকটক করে কেমন এই সাপড়ি পোলাপানরা টিকটক করে, বা যারা টিকটক করে তাদেরকে বাবা মা বেশি ভালোবাসে, না টিকটক না করে আলাদাই বেশি ভালোবাসে? অনেকের প্রশ্ন অনেক উত্তর অনেক রকম হতে পারে, কারণ এখন সেগুলোতেই পয়সা বেশি, টাকা বেশি। তো এই ক্ষেত্রে উত্তর আলাদা হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, টিকটক যারা করে তাদের সমাজে
অন্য দৃষ্টিতে দেখা হয়। তো এখানে মনে রাখবেন একটা বাপের বা ছেলের দুইটা সন্তান, সেটা হচ্ছে কি দন্তন্য এবং মূর্ধন্য। এখন যারা টিকটক করে না তারা নিঃসন্দেহে ভালো আপনাদের দৃষ্টিতে, আমি ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো যখন যারা টিকটক করে বাবা মা তাদের সবসময় কি করে, একটু শাসনের উপরে রাখে, মানে পায়ের নিচে পিষে রাখে, পায়ের নিচে পিষে রাখে। আর যারা ভালো ছেলে মেয়েকে বাবা মা কি করে, কোলে পিঠে করে মানুষ করে। তো এখানে কনসেপ্টটা ওইটাই দেখেন, যখন দেখবেন কোলে পিঠে কোনো ন রয়েছে, কোলে পিঠে কোনো ন রয়েছে, সেটা দন্তন্য। সেটা কোন ন? সেটা দন্তন্য ন। ঠিক আছে। আর যখন হচ্ছে কি যে কোলে পিঠে নাই, পায়ের নিচে পিষে রাখছে বা পায়ের নিচে রাখছে বা বর্ণের নিচে কোনো ন আছে, তখন সেটা কোন ন হবে? তখন সেটা মূর্ধন্য ন হবে। আমি আশা করি এই ন যুক্ত নয়ের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। এখন দেখেন এখানে এই যে যুক্ত ব্যঞ্জন গুলো যখন শব্দের বানানে থাকে তখন উচ্চারণে কিভাবে লিখবো আমরা এই যুক্ত ব্যঞ্জন গুলো। তো দেখেন এই যুক্ত ব্যঞ্জন গুলো লেখার হচ্ছে কি যে আমি আপনাদের সিম্পল একটা হচ্ছে কি যে টেকনিক আজকে শিখাই দেবো ইনশাল্লাহ। তো এখন দেখেন আমাদের প্রত্যেক যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ কোনগুলো? প্রথম বর্ণ হচ্ছে এইটা, প্রথম বর্ণ হচ্ছে এইগুলো, একটা হ আর আরেকটা হচ্ছে ন, আরেকটা ন। তো এখন আমাদের আমাদের এই যুক্ত ব্যঞ্জনগুলোর উচ্চারণ কখন কেমন হবে স্যার? আমি ভালোভাবে বলি, দেখেন যুক্ত ব্যঞ্জনগুলো প্রথমত বর্ণগুলো এগুলো, আর এই যুক্ত ব্যঞ্জনগুলো যদি বানানে থাকে, শব্দের বানানে যদি এই যুক্ত ব্যঞ্জনগুলোই থাকে, তাহলে সব সময় মনে রাখবেন উচ্চারণের ক্ষেত্রে পরের বর্ণের উচ্চারণ আগে হয় আর আগের বর্ণের উচ্চারণ পরে হয়। পরের বর্ণের উচ্চারণ আগে হয় আর আগের বর্ণের উচ্চারণ কি হয়? পরে হয়। আমরা আরো একটু উদাহরণ দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। আমরা কিছু যদি উদাহরণ দেখতে পারি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখেন এখানে উদাহরণগুলো যদি আমরা লিখি, প্রথমেই একটা উদাহরণ লিখলাম চিহ্ন, ঠিক আছে। পূর্বাহ্ন লিখি আমরা, পূর্বাহ্ন। তারপরে লিখতে পারি আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ। আরেকটা লিখতে পারি আহ্লাদ, আহ্লাদ। তো দেখেন আমাদের এই বর্ণ এই বানানগুলোর উচ্চারণ কি হয়। প্রথম বর্ণে আমরা দেখছি চিহ্ন, এখন চিহ্নতে কোন ন রয়েছে? এটা তো আপনারা ক্লিয়ার, চিহ্নতে রয়েছে কি? হয় যোগ ন। তো আমরা কি শিখছি? পরের বর্ণের উচ্চারণ আগে হয় আর আগের বর্ণের উচ্চারণ পরে হয়। তো দেখেন এখানে চিহ্ন বানানে তাহলে কি উচ্চারণে তাহলে কি হবে আমাদের এখানে? আমরা উচ্চারণটা যদি এই কালি দিয়ে লিখি, দেখেন এখানে চয়ের রস্যিকারের চি, তারপরে আগে নয়ের উচ্চারণ হবে চিন আর হয়ে ঔকার হবে চিন হো। পূর্বাহ্নর উচ্চারণটা দেখেন বানানে যদি বলছিলাম রস্যু দীর্ঘ যেটাই থাকুক কি হবে? রস্যু হবে। তাই এখানে পূর্বাহ্ন উচ্চারণে কি হবে? পুর। আর রেফের উচ্চারণ কি হয়? রয়ের মতো হয়, পুর বান। তারপরে কি হবে? পূর্বান হো। তাহলে নয়ের উচ্চারণ আগে হবে, হয়ের উচ্চারণ পরে হবে। এখন এখানে রয়েছে মধ্যাহ্ন, কিন্তু আমরা বলছিলাম না বানানে দন্তন্য মধ্যাহ্ন যেটাই থাকুক উচ্চারণে সবসময় কি হবে? দন্তন্য হবে। এবার দেখেন ব্রাহ্মণ উচ্চারণটা একটু ভালো করে লক্ষ্য করেন। ব্রাহ্মণের উচ্চারণের প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে বয়ে রফালা আকার, মানে ব্রা আমাদের ধরার দরকার নেই, মানে ওইটার কথা বলছি না, মানে এখানে ব্রা আমাদের যেভাবে আছে সেভাবেই থাকুক, কারণ আমরা শিখছি যে শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকলে তার পরিবর্তন হয় না উচ্চারণে। তো এখানে তারপরে হ যোগ ম রয়েছে। এখন হ যোগ ম এর থেকে আমাদের কি হবে? পরের বর্ণের উচ্চারণ আগে হবে আর আগের বর্ণের উচ্চারণ পরে হবে। তার কারণে এখানে কি হবে? ম তারপরে কি হবে? ময়ৌকার হ আর দন্তন্য বাম হন, ঠিক আছে, ব্রাহ্মণ। তারপরে দেখেন আহ্লাদ শব্দের উচ্চারণটা দেখেন হ এবং ল, এবং হয় ল থাকার কারণে কি হবে? লয়ের উচ্চারণ আগে হবে আর হয়ের উচ্চারণ পরে হবে। হয়ের উচ্চারণ কি হবে? পরে হবে, আহ্লাদ। ঠিক আছে। তো আমরা এইগুলো আর কি মানে বাংলাদেশের কোনো বইগুলোতে দেওয়া নাই এই বিষয়টা, বাংলা একাডেমির অভিধানের এই বিষয়টা আমি একদিন লক্ষ্য করে দেখলাম এমন ভাবে রয়েছে। তো আরেকটু আমাদের বর্ণের উচ্চারণ রয়েছে, সেটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনে যদি ইউ প্রথমে থাকে তাহলে ইউর পরিবর্তে কি হবে? ন হবে, ইউর পরিবর্তে ন হবে। এবং যদি যুক্ত ব্যঞ্জনে যদি হচ্ছে ইউ দ্বিতীয় ব্যঞ্জন হয়, ইউ যদি কি হয়? দ্বিতীয় ব্যঞ্জন হিসাবে থাকে, তাহলে তার পরিবর্তে উচ্চারণে চন্দ্রবিন্দু হবে। এখন কখন বুঝবেন এটা প্রথম ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনে আর কখন বুঝবেন এটা দ্বিতীয় ব্যঞ্জন? যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম এখানে সঞ্চয়, সঞ্চয়। আর আরেকটা শব্দ লিখলাম জ্ঞান, আরেকটা শব্দ লিখলাম কি? জ্ঞান। তো এখানে দেখেন একটা জিনিস, ইও যখন
যখন দেখবেন কোনো যুক্ত ব্যঞ্জনে ইও রয়েছে এবং এই ইওর মাথা বা আগে রয়েছে, কি রয়েছে, এই মাথাটা আগে রয়েছে, তখনই মনে রাখবেন সেটাতে ইও যুক্ত ব্যঞ্জনের প্রথমে রয়েছে। আর যদি মাথা না থেকে ইওর যদি মানে পিছনের অংশটা যদি থাকে, তাহলে মনে রাখবেন ওখানে দ্বিতীয় বর্ণ হিসাবে ইও যুক্ত ব্যঞ্জন আছে। আর আমরা শিখে ফেলছি ইও যদি যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ হিসাবে থাকে তাহলে দন্তন্য উচ্চারণে, আর দ্বিতীয় বর্ণ হিসাবে থাকলে সেখানে চন্দ্রবিন্দু। সঞ্চয় যেমন সঞ্চয়, গঞ্জনা যেমন গঞ্জনা, আর প্রবঞ্চনা যেমন প্রবঞ্চনা, তারপরে জলাঞ্জলি তেমনি ভাবে কি জলাঞ্জলি। তারপরে এই যে জ্ঞানের উচ্চারণ আমরা আগে শিখছি বিজ্ঞপ্তি, গয়ে এই যে জয়ও থাকলে আমরা তো দেখছি শব্দের মাঝে থাকলে গয়ে হস, গয়ে চন্দ্রবিন্দু, তারপর তার কারণে এখানে কি বিজ্ঞপ্তি। তারপরে বিজ্ঞান, তারপরে অকৃতজ্ঞ, অভিজ্ঞ, এই যে প্রজ্ঞা উচ্চারণগুলো। তো আমাদের এখানকার মূল প্রধান বিষয়টাই ছিল এটা, যদি ইও যদি যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ হয় তাহলে তার পরিবর্তে দন্তান্ন, আর ইও যদি যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণ হয় তাহলে তার পরিবর্তে চন্দ্রবিন্দু হয়।